হাই এভরিওয়ান, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল স্টোরি ওয়ার্ল্ডে। যদি আপনি নতুন হন তাহলে জানিয়ে রাখি, এখানে আপনি দেখতে পাবেন অনেক স্টোরিজ, লাইভ লেসন ভিডিও, সামারাইজ বুক এবং আরও অনেক মজার কন্টেন্ট। আজ আপনারা শুনবেন সুকুমার রায়ের পাগলা দাশুর তিনটে গল্প। চলুন শুরু করা যাক তবে। পাগলা দাশু। সুকুমার রায়। সুকুমার রায়ের জন্ম 30শে অক্টোবর 1887 সালে, মৃত্যু 10ই সেপ্টেম্বর 1923 সালে। মৃত্যুর 17 বছর পর 1940 সালে প্রথম প্রকাশিত হয় সুকুমার রায়ের গল্প সংকলন পাগলা দাশু। এটি সুকুমার রায়ের প্রথম গল্প সংকলন। পাগলা দাশুর গল্পগুলি সুকুমার রায়ের জীবদ্দশায় তার সম্পাদিত সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আজ আপনারা শুনবেন পাগলা দাশুর প্রথম গল্প। আমাদের স্কুলে যত ছাত্র ছিল তাদের মধ্যে এমন কেউই ছিল না যে পাগলা দাশুকে চেনে না। যে লোক আর কাউকে জানে না সেও সকলের আগে পাগলা দাশুকে চিনে নেয়। সেবার এক নতুন দারোয়ান আসিল, একেবারেই আনকরা পাড়া গেল। কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনিল তখনই সে আন্দাজে ঠিক ধরে নিল যে এই ব্যক্তিটাই পাগলা দাশু। কারণ তার মুখের চেহারায়, কথাবার্তায়, চাল চলনে বোঝা যেত যে তার মাথায় একটু ছিট আছে। তার চোখ দুটো গোল গোল, কান দুটো কেমন যেন বড়, মাথায় এক বস্তা ছাগড়া চুল। চেহারাটা দেখলেই মনে হয় ক্ষীণ দেহ, খর্বাকার, খুন্ডতায় ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। তো সে যখনই তাড়াহুড়ো করে চলে অথবা ব্যস্ত হয়ে কথা বলে তখনই তার হাত পা ছড়ার ভঙ্গি দেখে হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তা নয়। অঙ্ক কষবার সময়ে, বিশেষত লম্বা অঙ্ক, লম্বা গুণভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলত। আবার এক এক সময় আমাদের বোকা বানিয়ে তামাশা দেখাবার জন্য এমন ফন্দি বার করতো যে আমরা তার বুদ্ধি থেকে অবাক হয়ে থাকতাম। দাশু মানে দাশুরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলে জানতাম। সে পড়াশোনায় ভালো হলেও তার মতো এমন একটা হিংসুটে ফিজে বেড়াল আমরা আর আগে দেখিনি। দাশু একদিন জগবন্ধুর কি একটা ইংরেজি পড়ার জিজ্ঞাসা করতে গিয়েছিল। জগবন্ধু পড়া বলে দেয়া তো দূরের কথা, তাকে দু কথা শুনিয়ে বলল, আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? আজ ইংরেজি বোঝাবো, কাল অঙ্ক কষে দেবো, পরশুদিন আবার আসবে আর একজন অন্য ফরমাইশ নিয়ে। ওইসবই করি আর কি, যত সব। দাশু সাংঘাতিক চটে গিয়ে বলল, তো বাড়ি ছ্যাঁচড়া ছোট লোকে। জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করলো, আরে পণ্ডিত মশাই, এই নতুন ছেলেটা আমাকে গালাগালি করছে। পণ্ডিত মশাই দাশুকে এমন দু চার ধমক দিয়ে দিলেন যে সে বেচারা একেবারে দমে গেল। তারপর কদিন দাশু জগবন্ধুর সঙ্গে কথাবার্তা বলে না। পণ্ডিত মশাই রোজ ক্লাসে আসেন আর যখন দরকার হয় জগবন্ধুর কাছে বই চেয়ে নেন। একদিন তিনি পড়াবার সময় উপক্রমণিকা চাইলেন। জগবন্ধু তাড়াতাড়ি সবুজ কাপড়ের মলাট দেয়া উপক্রমণিকাখানা বার করে দিলেন। পণ্ডিত মশাই বইখানা খুলেই হঠাৎ গম্ভীর হয়ে গেল এবং জিজ্ঞাসা করলেন, বইখানা কার? জগবন্ধু বুক খুলে বলল, আজ্ঞে পণ্ডিত মশাই আমার। পণ্ডিত মশাই বললেন, হুম, নতুন সংস্করণ বুঝি? বইকে বই একেবারে বদলে গেছে, হ্যাঁ? এই বলে তিনি পড়তে লাগলেন, যশবন্ত দারোগা রহস্যক ডিটেকটিভ নাটক। হ্যাঁ 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 হ্যাঁ। জগবন্ধু ব্যাপারখানা বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে রইল। পণ্ডিত মশাই বিকট রকম চোখ পাকিয়ে বললেন, তোলে আমার হাতুড়ে কপার, আর বাড়িতে বুঝি নরসিংহ অবতার? জগবন্ধু আমতা আমতা কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু পণ্ডিত মশাই এক ধমক দিয়ে বললেন, থাক থাক, ভালো মানুষই দেখিয়ে কাজ নেই, বের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হয়ে উঠিল। আমরা সকলেই তাতে বেশ খুশি হলাম। পরে জানা গেল যে এটা দাশু ভাইয়ার কাজ। সে মজা দেখাবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক ওই রকম মলাট দেওয়া একটি অন্য বই রেখে দিয়েছিল।
দাশুকে নিয়ে আমরা সব সময় ঠাট্টা তামাশা করতাম এবং তার সামনেই তার বুদ্ধি ও তার চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর আলোচনা করতাম। তাতে বিরক্ত হওয়া তো দূরের কথা, বরং তার ভাবগতি দেখে মনে হতো সে যেন বেশ মজাই পাচ্ছে। এক এক সময় সে নিজেই উৎসাহ করে আমাদের মন্তব্যের ওপর রং চড়িয়ে নিজের সম্বন্ধে নানান রকম অদ্ভুত গল্প বলতো। ভাই, আমাদের পাড়ায় যখন কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে। কেন জানিস? আমরা বলতাম, কেন? খুব আমসত্ত্ব গাছ বুঝি? না, না, তা নয়। যখন আমসত্ত্ব শুকোতে দেয়, আমি সেইখানে ছাদের ওপর বার দুয়েক নিজের চেহারাখানা দেখিয়ে আসি। তাতে পাড়ার ত্রিসীমানায় যত কাক বসে সব ত্রাহি ত্রাহি করে ছুটে বেড়ায়। হে হে হে। কাজী আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না। হে 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 হে। প্রত্যেকবার ছুটির পর স্কুলে ফিরবার সময় দাশু একটা না একটা কাণ্ড বাঁধিয়ে আসে। একবার সে হঠাৎ প্যান্টুলুন পরে স্কুলে হাজির হলো। ঢলঢলে পাজামার মতো প্যান্টুলুন আর তাকিয়ার ফলের মতো কোট পরে তাকে যে কি অদ্ভুত রকম দেখাচ্ছিল তা সে নিজেই বুঝছিল এবং সেটা নিয়ে তার কাছে ভারী একটা আমোদেরই ব্যাপার বলে মনে হচ্ছিল। আমরা জিজ্ঞেস করলাম, ওই প্যান্টুলুন পরেছিস কেন রে দাশু? একগাল হেসে সে বলল, ভালো করে ইংরেজি শিখবো বলে। হি 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 হি। আর একবার সে খামোখাই ন্যাড়া মাথায় একটা পট্টি বেঁধে হাসতে শুরু করলো এবং আমরা সকলে একটু ঠাট্টা তামাশা করায় সে যার পান্নাই খুশি হলো। দাশু আদতেই গান গাইতে পারে না, তার তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারেই নেই, এই কথা সে বেশ জানে। তবু সেবারে ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখতে আসেন আমাদের খুশি করবার জন্য সে চিৎকার করে গান শোনাচ্ছিল, আমার মায়ের পায়ে জবা হয়ে রাখ না। আমরা এমন করলে সেদিন হয়তো রীতিমত শাস্তি পেতাম, কিন্তু দাশু পাগলা বলে কেউ তাকে কিছু বলে না। ছুটির পর দাশু নতুন কি পাগলামি করে তাতেই দেখবার জন্য আমরা ব্যস্ত হয়ে স্কুলে আসতাম। কিন্তু সেবার সে অদ্ভুত একটা বাক্স বগলেশ করে ক্লাসে হাজির হলো। সেবার আমরা সত্যি আশ্চর্য হয়েছিলাম। আমাদের মাস্টার মশাই জিজ্ঞেস করলেন, কি হে দাশু, বাক্সের মধ্যে কি এনেছ? দাশু বলল, আগে স্যার, আমার জিনিসপত্র। জিনিসপত্র কি রকম হতে পারে? এই নিয়ে আমাদের মধ্যে একটু তর্ক বিতর্ক লেগেই গেল। দাশুর সাথে খাতা, বই, পেন্সিল, ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কিরে বাবা? দাশুকে জিজ্ঞেস করাতে সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটাকে আঁকড়ে ধরল এবং বলল, খবরদার, আমার বাক্স তোমরা কেউ ঘাঁটবে না। তারপর চাবি দিয়ে বাক্সটাকে একটুখানি ফাঁক করে সে তার ভিতর চেয়ে কি যেন দেখিল এবং বলল, আহ, ঠিক আছে, বলে গম্ভীরভাবে মাথা নেড়ে বিড়বিড় করে হিসেব করতে লাগলো। ১, ২, ৩, ৪, ৫, ৬। আমি একটুখানি দেখবার জন্য উঁকি মারতে গেছিলাম। অমনি পাগলা দাশু মহাব্যস্ত হয়ে তাড়াহুড়ো করে চাবি ঘুরিয়ে বাক্স বন্ধ করে ফেলল। ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হলো। কেউ বলল, আরে ওটা ওর টিফিনের বাক্স, ওর মধ্যে ওর খাবার আছে। কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলে কিছু খেতে দেখলাম না। কেউ বলল, এই এটা বোধহয় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই ও সর্বদা কাছে কাছে রাখছে। হে হে। আরে টাকা পয়সার জন্য এত বড় বাক্স? ও কি স্কুলে মহাজনী ব্যবসা খুলেছে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হয়ে বাক্সের চাবিটা আমার কাছে রেখে গেল আর বলল, এই, এটা এখন তোমার কাছে রাখো, দেখো হারায়া যেন না যায়। আর আমার যদি আসতে একটু দেরি হয় তবে আমার ক্লাসে যাবার আগে এটা দারোয়ানের কাছে রেখে দিও। হ্যাঁ। এই কথা বলে সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রেখে
এখন আমাদের উৎসাহ দেখে কে? এতদিনের সুবিধা পাওয়া গেছে। এখন হতভাগা দারোয়ানটা তফাৎ গেলেই হয়। খানিক বাদে দারোয়ান রুটি পাকাবার লোহার উনুনটা ধরিয়ে কতকগুলি বাসনপত্র নিয়ে কলতলার দিকে গেল। আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্রই আমরা ৫-৭ জন তার ঘরের কাছে সেই বাক্সের ওপর ঝুঁকে পড়লাম। তারপর আমি বাক্স খুলে দেখি বাক্সের মধ্যে ভারী একটা কাগজের পুটলা, ন্যাকড়ার ফালি দিয়ে খুব করে জড়ানো। তারপর তাড়াতাড়ি করে পুটলার প্যাঁচগুলো খুলে দেখা গেল তার মধ্যে একটা কাগজের বাক্স। তার ভিতর আর একটা ছোট পুটলা। সেটা খুলে একখান কার্ড বের হলো। আর এক পিঠে লেখা কাঁচকলা খাও, অন্য পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো না। এরপর আমরা একে অপরের মুখ চাওয়াচাই করলাম। সকলের মধ্যে একজন বলে উঠল, ছোকরা আমাদের বেজায় ঠকিয়েছে। আর একজন বলে উঠল, এই শোন, যেমনভাবে বাঁধা ছিল তেমনভাবে রেখে দাও। সে যেন টের না পায় আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। হে হে হে। আমি বললাম, বেশ কথা, ও ঝগড়া আসলে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো, আর বারবার এটা জানতে চেয়েও ওর মধ্যে কি আছে। তখন আমরা তাড়াতাড়ি করে কাগজপত্রগুলো বেঁধে আগেকার মতো পোটলা পাকিয়ে বাক্স ভরিয়ে ফেললাম। বাক্সে চাবি দিতে যাচ্ছি, এমন সময় হো হো করে হাসির শব্দ শোনা গেল। হি 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 হি। চেয়ে দেখি পাঁচিলের ওপর থেকে পাগলা দাশু হেসে গুটিবাটি খাচ্ছে। হতভাগা এতক্ষণ চুপচাপ তামাশা দেখছিল এবং আমাদের কথাবার্তা সমস্ত শুনছিল। তখন বুঝলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা, এই সমস্ত আসলে তার শয়তানি বুদ্ধি। আসল মতলবটা আমাদের খানিকটা নাচিয়ে তামাশা দেখা। খামোখা আমাদের আহাম্মক বানাবার জন্য সে মিছিমিছি এতদিন ধরে একটা বাক্স বয়ে বেড়াচ্ছিল। সাধে কি বলে পাগলা দাশু। আজকের দ্বিতীয় গল্প, দাশুর খ্যাপামি। স্কুলের ছুটির দিন। স্কুলের পরই ছাত্র সমিতির অধিবেশন হবে। তাতে ছেলেরা মিলে অভিনয় করবে। দাশুর ভারী ইচ্ছে ছিল সেও একটা কিছু অভিনয় করে। একে ওকে দিয়ে সে অনেক সুপারিশ করিয়েছিল, কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম সে কিছুতেই হবে না। সেই দিন গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল, তাতে দাশু সেনাপতি সেজেছিল। সেবার সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল। যখন তিচুরের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলল, সাহস থাকলে তবে খল তলোয়ার। দাশুর তখন, তবে আয় সম্মুখ সমরে বলে তখনই তলোয়ার খুলবার কথা। কিন্তু দাশুটা আনাড়ির মতো টানাটানি করতে গিয়ে তলোয়ার তো খুলতেই পারল না। মাঝপথে ঘাবড়ে গিয়ে কথাগুলো বলতে ভুলে গেল। তাই দেখে গুপ্তচর আবার বলল, খল তলোয়ার বলে হংকার দিয়ে উঠল। দাশুটা এমনি বোকা, সে অমনি, দাঁড়া দেখছিস না বগলেস আটকে গেছে, বলে চেঁচিয়ে তাকে এক ধমক দিয়ে উঠল। ভাগ্যিস আমি তাড়াতাড়ি তলোয়ার খুলে দিলাম, তা না হলে এক্ষুনি অভিনয় বন্ধ হয়ে যেত। তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞেস করলেন, কি ভাজাও পুরস্কার কহ সেনাপতি, তখন দাশুর বলবার কথা ছিল, নিত্যকাল থেকে যেন রাজপথে মতি। কিন্তু দাসটা তা না বলে তার পরের একটা লাইন আরম্ভ করি, হঠাৎ জিভ কেটে এ ভুলে গেছিলাম বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি কপমোট করে তাকাতে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ করলো। তাই এবারে তার নাম হতেই আমরা জোর করে বলে উঠলাম, না, সে কিছুতেই হবে না। বিশু বলল, দাশু অ্যাক্টিং করবে, তাহলেই চিত্তি। ট্যাপা বলল, তার চাইতে বজু মল্লিককে ডেকে আনলেই হয়। দাশু বেচারা প্রথমে খুব মিনতি করলো, তারপর চটে উঠল, তারপর কেমন মুচড়ে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল। সে কয়দিন আমাদের তালিম চলছিল। দাশু রোজ এসে চুপটি করে হালের এক কোনায় বসে বসে আমাদের অভিনয় শুনত।
ছুটির কয়েকদিন আগে থেকেই দেখি 4th ক্লাসের ছোট গনসার সঙ্গে দাশুর ভারী ভাব হয়ে গেছে। গনসা ছেলে মানুষ, কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারত। তাই তাকে দেবদূতের পাঠ দেওয়া হয়েছে। দাশু রোজ তাকে নানা রকম খাবার এনে খাওয়ায়, রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয়, আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে। হঠাৎ ঘনসার ওপর দাশুর এতখানি টান হবার কোনো কারণ আমরা বুঝতে পারলাম না। কেবল দেখতে পেলাম ঘনসাটা খেলনা আর খাবার পেয়ে ভুলে দাশুদার একজন পরম ভক্ত হয়ে উঠতে লাগল। ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি, তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল। 2:30 বাজতে না বাজতেই দেখা গেল দাশু ভায়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে। আমরা জিজ্ঞেস করলাম, "কি রে, তুই এখানে কি করছিস?" দাশু বলল, "বা, পোশাক পরবো না?" আমি বললাম, "পোশাক পরবি কি রে? তুই তো আরে অ্যাক্টিং করবি না?" দাশু বলল, "বা, খুব তো খবর রাখো, আজকে দেবদূত সাজবে কে জানো?" শুনে হঠাৎ আমাদের মন কেমন একটা খটকা লাগলো। আমি বললাম, "কেন? গলসার কি হলো?" দাশু বলল, "কি হয়েছে তা গনসাকে জিজ্ঞেস করলেই পারো।" তখন চেয়ে দেখি সবাই এসেছে, কেবল গনসাই আসেনি। অমনি রামপদ, বিশু আর আমি ছুটে বেরোলাম গনসার খোঁজে। সারা স্কুল খোঁজে শেষটায় টিফিন ঘরের পেছনে হতবাক খুঁজে পাওয়া গেল। সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাকে চটপট গ্রেপ্তার করে টেনে নিয়ে চললাম। বর্ষা কাঁদতে লাগলো, "না, আমি কখনো অ্যাক্টিং করব না। তাহলে আহ, দাশুদা আমায় ফুটবল দেবে না।" আমরা তবু তাকে নিচেরে টেনে নিয়ে যাচ্ছি। এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত। তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন, "তিনটে ধাড়ি ছেলে মিলে এই কচি ছেলেটার পেছনে লেগেছিস? তোদের লজ্জা করে না?" বলেই আমাকে বিশুকে এক একটি চড় মেরে আর রামপদর কান মুলে দিয়ে হন হন করে চলে গেলেন। এই সুযোগে হাতছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চম্পট দিল। আমরাও অপমানটা হজম করে ফিরে এলাম। এসে দেখি দাশুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগে গেছে। রাখাল বলছে, "তোকে আমরা কিছুতেই দেবদূত সাজতে দেব না।" দাশু বলছে, "বেশ তো, তাহলে আর কেউ দেবদূত সাজুক, আমি রাজা কিংবা মন্ত্রী সাজি, 5-6টা পাঠ আমার মুখস্থ হয়ে আছে।" এমন সময় আমরা এসে খবর দিলাম যে কনসাকে কিছুতেই রাজি করানো গেল না। তখন অনেক তর্ক বিতর্ক করে ঝগড়াঝাটির পর স্থির হলো যে দাশুকে আর খাটিয়ে কাজ নেই, তাকেই দেবদূত সাজানো হোক। শুনে দাশু খুব খুশি হলো, আর আমাদের শাসিয়ে রাখলো যে, "আবার যদি তোরা কেউ গোলমাল করিস, তাহলে কিন্তু গতবারের মতো সব আঙ্গুল করে দেব।" তারপর অভিনয় আরম্ভ হলো। প্রথম দৃশ্যে দাশু বিশেষ কিছু গোলমাল করেনি, খালি স্টেজের সামনে একবার পানের পিক ফেলেছিল। কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করলো। এক জায়গায় তার খালি বলবার কথা ছিল, দেবতা বিমুখ হলে মানুষ কি বাড়ে, কিন্তু সে এই কথাটুকুর আগে প্রত্যেকে আরো 4-5 লাইন ছুড়ে দিল। আমি তাই নিয়ে আপত্তি করছিলাম, কিন্তু দাশু বলল, "তোমরা যে লম্বা লম্বা বক্তৃতা দাও, তার বেলায় দোষ নেই, আমি দুটো কথা বেশি বললেই সব দোষ।" এও সহ্য করা যেত, কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেই আসবার কথা নয়। তা জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ করে বসলো। আমরা অনেক কষ্টে তাকে তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না, কারণ তার আগের দৃশ্যেই আছে যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেছেন। শেষ দৃশ্যেও আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন যে দেবদূত মহারাজকে আশীর্বাদ করে স্বর্গপুরীতে প্রস্থান করেছে। দাশু অগত্যা তার জেদ ছাড়ল বটে, কিন্তু বেশ বোঝা গেল সে মনে মনে একটুও খুশি হয়নি। শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো। প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সবাই হাজির হলেন।
এ কথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন, বারবার মহারাজ আশিস করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে। বলতে বলতেই হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল। আমরাও সকলে কিরকম যেন ঘাবড়িয়ে গেলাম। অভিনয় হঠাৎ বন্ধ হওয়ার জোগাড় হয়ে গেল। তাই দেখে দাশু সর্দারি করে মন্ত্রীকে বলল, বলে যাও কি বলতেছিলে। তাতে মন্ত্রী আরো কেমন ঘাবড়িয়ে গেল। রাখাল প্রতিহারী সেজেছিল। দাশুকে কি যেন বলবার জন্য যেই একটু এগিয়ে গেছে, অমনি দাশু চেয়েছিল জোর করে ঠেকাতে আমারে, এ হতভাগা ডুবলে এক চটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল। এতেই সে রাজার শেষ বক্তব্যটা, এ রাজ্যতে নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র যতনা ইত্যাদি নিজেই গোল গোল করে বলে দিয়ে, যাও সবে নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হাঁ করে তাকিয়ে রইলাম। ওদিকে ঢং করে ঘন্টা বেজে উঠল, আর চুপ করে পর্দাও নেমে গেল। আমরা সব রেগে মেগে লাল হয়ে দাশুকে টেনে ধরে বললাম, হতভাগা দেখ দেখি সব মাটি করলি, অর্ধেক কথাই বলা হলো না। দাশু বলল, বা তোমরা কেউ কিছু বলছো না দেখেই তো আমি তাড়াতাড়ি যা মনে ছিল সেইগুলি বলে দিলাম, তা না হলে তো আরো সব মাটি হয়ে যেত। আমি বললাম, তুই কেন মাঝখানে এসে গোল বাঁধিয়ে দিলি? তাই তো সব গুলিয়ে গেল। দাশু বলল, রাখাল কেন বলেছিল যে আমায় জোর করে আটকে রাখবে? তাছাড়া তোমরা কেন আমার গোড়া থেকে নিতে চাইছিলে না আর ঠাট্টা করছিলে? আর রামপদ কেন বারবার আমার দিকে কটমট করে তাকাচ্ছিল? রামপদ বলল, ওকে ধর, ভা দু চার লাগিয়ে দে। দাশু বলল, লাগাও না, দেখবো আমি এক্ষুনি চেঁচিয়ে সকলকে হাজির করি কিনা। আজকের অন্তিম গল্প, চীনে পটকা। আমাদের রামপদ একদিন এক হাড়ি মিহিদানা লইয়া স্কুলে আসিল। টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলি ভাগ করিয়া খাইলাম। খাইল না কেবল দাশু। পাগলা দাশু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা নয়, কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করিত না। দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া চলিত। আমরা রামপদকে বললাম, দাশুকে কিছু দে। রামপদ বলিল, কিরে দাশু, খাবি নাকি? দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল, আর আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি না, তাহলে মিহিদানা পাবি। এমন করিয়া বললে তো রাগ হইবারই কথা। কিন্তু দাশু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল। তারপর দারোয়ানের কুকুরটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সে মিহিদানা খাওয়াইল। তারপর খানিকক্ষণ হাঁড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাইরে চলিয়া গেল। এদিকে হাঁড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম। দাশুর কথা কেউ আর ভাবিবার সময়ই পাইল না। টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাশু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে। তখনই আমাদের কেমন যেন সন্দেহ হইয়াছিল। আমি জিজ্ঞাসা করিলাম, কিরে দাশু, কিছু করেছিস নাকি? দাশু অন্তত ভালো মানুষের মতো বলল, হ্যাঁ, দুটো জিসি এম করে ফেলেছি। এই পণ্ডিত মশাই মানুষটি মন্দ নয়। পড়ার জন্য কোনোদিনই তাড়াহুড়ো করেন না। কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়া যান। সে সময় তার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হইয়া ওঠে। পণ্ডিত মহাশয় চেয়ারে বসিয়াই নদী শব্দের রূপ কর বলিয়া ঘুমিয়া পড়িলেন। আমরা বই খুলিয়া হড়বড় করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম।
তারপর উত্তরে পণ্ডিত মশাইয়ের নাকের ভিতর হইতে অতি সুন্দর খড়খড়ে শব্দ শুনিয়া বুঝলাম নিদ্রা বেশ গভীর হইয়াছে। কাজী আমরাও স্লেট লইয়া কাটাকুটি এবং 10-25 খেলা শুরু করলাম। সকলে খেলায় মত্ত। কেবল দাশু এক কোণায় বসিয়া কি যেন করিতেছে। সেদিকে আমাদের কোনো খেয়ালই নেই। একটু বাদে পণ্ডিত মহাশয়ের চেয়ারের তলায় তক্তার নিচ হইতে ফট করিয়া কি একটা আওয়াজ হইল। পণ্ডিত মহাশয় ঘুমের ঘরে ফুকুটি করিয়া সর্বোত্তম উ বলিয়া কি যেন একটা ধমক দিতে যাইবেন। এমন সময় ফুটফাট দুমদাম ধপধপ শব্দের তাণ্ডব কোলাহল উঠিয়া সমস্ত কুলটিকে একেবারে কাঁপিয়া তুলিল। মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে ছাদ পিটাইতে লাগিল। দুনিয়ার কাসারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়ে হাতুড়ি আর লাঠি ঠুকতে। খানিকক্ষণ পর্যন্ত আমরা যাহাকে পড়ার বইয়ে কিংকর্ত বিরুমু বলে তেমনই হইয়া হাঁ করিয়া রহিলাম। পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছড়িয়া এক লাফে টেবিলে উঠাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধরফর করিয়া পড়িয়া গেলেন। সরকারি কলেজের নবীন পাল বরাবর হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায়। তাকে আমরা এরকম সাংঘাতিক লাফাইতে দেখি নাই। পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া করাকিয়া মুখস্থ আওড়াইতেছিল। গোলমালে তারাও হঠাৎ আড়ষ্ট হইয়া থামিয়া গেল। দেখিতে দেখিতে স্কুল বই হুলস্থুল পড়িয়া গেল। দারোয়ানের কুকুরটা পর্যন্ত যারপর নাই ব্যস্ত হইয়া বিকট ঘেউ ঘেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়িয়া তুলিল। মিনিট 5 ভয়ানক আওয়াজের পর হঠাৎ সব ঠান্ডা হইয়া আসিল। যখন পণ্ডিত মহাশয় বলিলেন, কিসের শব্দ হইয়াছিল দেখ। দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ হইতে একটা হাড়ি ঠেলিয়া বাহির করিল। রামপদ সেই হাড়িটা তখন তার মুখের কাছে একটু মিহিদানা লাগিয়াছিল। পণ্ডিত মহাশয় ভয়ানক ভ্রুকুটি করিয়া বলিলেন, এ হাড়ি কার? রামপদ বলিল, আগে আমার। আর কথা যায়, অমনি দুখানে দুটো পাক। হাড়িটি কে রেখেছিল? রামপদ তখন বুঝতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তাহারই ঘাড়ি আসিয়া পড়িতেছে। সে বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল, আগে ওর মধ্যে করে মিহিদানা এনেছিলাম। তারপর মুখের কথা শেষ না হইতেই পণ্ডিত মহাশয় বলিলেন, তারপর মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো, হ্যাঁ? বলিয়া ঠাস ঠাস করিয়া 2 চোর। অন্যান্য মাস্টাররা ক্লাসে আসিয়া জড়ো হইয়াছিলেন। তাহারাও এক বাক্যে হ্যাঁ হ্যাঁ করিয়া রুখিয়া আসিলেন। আমরা দেখলাম বেগতিক। বিনা দোষে রামপদ বেচারা মার খায় বুঝি। এমন সময় দাশু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মহাশয়কে দেখিয়া বলিল, এই দেখুন, আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন এরা স্লেট নিয়ে খেলা করছিল। এই দেখুন কাটাকুটির ঘর কাটা, স্লেটের ওপর আমার নাম লেখা। পণ্ডিত মহাশয় আমার ওপর প্রচণ্ড এক চোর তুলিয়া হঠাৎ কেমন থতমত খাইয়া গেলেন। তাহার পর দাশুর দিকে কটমট করিয়া তাকিয়া বলিলেন, চাপড়াও, কে বলেছে আমি ঘুমাচ্ছিলাম? দাশু খানিকক্ষণ হাঁ করিয়া বলিল, তবে যে আপনার নাক ডাকছিল? পণ্ডিত মহাশয় তাড়াতাড়ি কথাটা ঘুরিয়া বলিলেন, বটে, ওরা সব খেলা করছিল। আর তুমি কি করছিলে? দাশু আমলাল বদনে বলিল, আমি তো পটকায় আগুন দিচ্ছিলাম। শুনিয়াই তো সকলের চক্ষু স্থির। ঝগড়া বলে কি? প্রায় 8 মিনিট খানেক
কাহারও মুখে কোনো কথা নেই। তারপর পণ্ডিত মহাশয় ঘাড় বাঁকিয়া গম্ভীর গলায় হুঙ্কার দিয়া বলিলেন, কেন বরকায় আগুন দিচ্ছিলে? দাশু ভয় পাইবার ছেলে নয়। সে রামপদকে দেখিয়া বলিল, ও কেন আমায় মিহিদানা দিচ্ছিল না? এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল, আমার মিহিদানা আমি যা ইচ্ছে তাই করব। দাশু তৎক্ষণাৎ বলিয়া উঠিল, তাহলে আমার পটকা আমি যা ইচ্ছে তাই করব। এরূপ পাগলের সঙ্গে তর্ক করা চলে না। কাজী মাস্টাররা সকলেই কিছু কিছু ধমক ধামক করিয়া যে যার ক্লাসে চলে গেলেন। সে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না। ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়া তাহাকে তাহার দোষ বুঝাইতে পারিলাম না। সে বলিল, আমার পটকা রামপদের আড়ি, যদি আমার দোষ হয় তাহলে রামপদেরও দোষ। ব্যাস,